আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হলাম নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি অর্থাৎ আয়নীকরণ শক্তি। কোনো মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকে এবং সেখান থেকে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়াম যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়ে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হতে এখানে একটি শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা হচ্ছে ডেল্টা ইস ইকুয়াল হচ্ছে 496 কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে সোডিয়াম হচ্ছে 1 মোল সোডিয়াম, এখানে ইলেকট্রন হচ্ছে 1 মোল, এখানে আয়নটা হচ্ছে 1 মোল। একইভাবে ম্যাগনেসিয়াম তার থেকে একটি ইলেকট্রন অপসারিত হয়ে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হতে এখানে প্রায় 738 কিলোজুল শক্তি প্রয়োজন হয়। তার মানে প্রতি 1 মোল ম্যাগনেসিয়াম থেকে 1 মোল ইলেকট্রন অপসারিত হয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে প্রায় 738 কিলোজুল তাপের বা শক্তির প্রয়োজন হয়। একইভাবে 1 মোল হাইড্রোজেন থেকে 1 মোল ইলেকট্রন অপসারিত হয়ে 1 মোল হাইড্রোজেন গ্যাসে পরিণত হতে প্রায় 1312 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। মূলত যে কোনো মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন ওই মৌল থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এটাই মূলত আয়নীকরণ শক্তি। যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এবং তৃতীয় আয়নীকরণ শক্তির মান কি হয়? সবসময় বেশি হয়। যদি আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টাই ব্যাখ্যা করি, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p6 3s1। ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস 3s2 শেষে। অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস 3s2 3p1। অর্থাৎ এখানে বিষয়টা একই। এবং সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন যখন ত্যাগ করে তখন সোডিয়াম প্রায় 496 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এটাই হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি বা ডেল্টা ইস 1 মান। একইভাবে ম্যাগনেসিয়াম তার প্রথম ইলেকট্রনটি অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হতে প্রায় 778 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। একইভাবে অ্যালুমিনিয়াম তার প্রথম ইলেকট্রনটি অপসারণ করে অ্যালুমিনিয়াম প্লাস আয়নে পরিণত হতে প্রায় 578 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির মান। এরপর সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস থেকে আরেকটি ইলেকট্রন অপসারিত সোডিয়াম প্লাস টু হতে এখানে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কারণ সোডিয়াম প্লাস অবস্থায় মৌলটি অষ্টকপূর্ণ অবস্থায় ছিল, তাই সেখান থেকে আরেকটি ইলেকট্রন অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যার কারণে এই সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি এবং সেই মানটা হচ্ছে 4562 অর্থাৎ 4562। অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির মান থেকে প্রায় 5 গুণ না, আমরা যদি 5 প্রায় 9 গুণ বেশি। একইভাবে ম্যাগনেসিয়াম থেকে আরেকটি ইলেকট্রন অপসারিত ম্যাগনেসিয়াম প্লাস 2 আয়নে পরিণত হতে প্রায় 1450 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। একইভাবে অ্যালুমিনিয়াম থেকে আরেকটি ইলেকট্রন অপসারিত অ্যালুমিনিয়াম প্লাস 3 অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান হয় 1817 অর্থাৎ 1817 কিলোজুল পার মোল। তাহলে দেখা যাচ্ছে সোডিয়ামের এই আয়নীকরণ শক্তির মান কেন বেশি? কারণ সোডিয়াম অষ্টকপূর্ণ অবস্থায় ছিল, যার কারণে আয়নীকরণ শক্তির মান দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। কিন্তু ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান খুব বেশি ডিফারেন্স না, দ্বিগুণ। কেন? কারণ ম্যাগনেসিয়াম তার সর্বশেষে 2টি ইলেকট্রন থাকে। আমরা ইলেকট্রন মেশে দেখছি ম্যাগনেসিয়ামের সর্বশেষে
দুটি ইলেকট্রন থাকে। তো একটা ইলেকট্রন অপসারণ করে 778 কিলো জুল শক্তি প্রয়োজন হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন সে অপসারণ করে এবং সেটা সহজেই করতে পারে বিধায় দ্বিতীয় শক্তির মান খুব বেশি বাড়ে না। আর অ্যালুমিনিয়ামের শেষে 3টি ইলেকট্রন থাকে। প্রথম ইলেকট্রন ত্যাগ করতে তাকে 578 কিলো শক্তির প্রয়োজন হয়। দ্বিতীয় ইলেকট্রন সে আরও সহজেই ত্যাগ করতে পারে, তাই দ্বিতীয় শক্তির মান খুব বেশি বাড়ে না, অর্থাৎ 3 গুণের মতো 1817। কিন্তু অ্যালুমিনিয়াম যখন 4টি ইলেকট্রন ত্যাগ করবে বা ম্যাগনেসিয়াম যখন আরও 3টি ইলেকট্রন ত্যাগ করবে, তখন তাদের আয়নীকরণ শক্তির মান আরও বেশি বেড়ে যাবে, কারণ তখন এই মৌলগুলো অস্ত্রপূর্ণ অবস্থায় থাকবে, নিশ্চয়ই গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন অবস্থায় থাকবে। তাই ম্যাগনেসিয়াম তৃতীয় আয়নীকরণ শক্তি বা অ্যালুমিনিয়াম চতুর্থ আয়নীকরণ শক্তির মান তখন অনেক বেশি হয়। তাই আমরা বলতে পারি যে কোনো মৌলে যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন সেই মৌল থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি প্রয়োজন হয় সেটা আয়নীকরণ শক্তি। এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির থেকে দ্বিতীয় তৃতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়। আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে। পারমাণবিক ব্যাসার্ধ যত হ্রাস পায় আয়নীকরণ শক্তির মান তত বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতার মানও বাড়ে। তাই পারমাণবিক শক্তিতে তড়িৎ ঋণাত্মকতার সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে আয়নীকরণ শক্তির মানও তত বাড়বে। আমরা জানি একই গ্রুপে, যেমন এখানে আমি একটা গ্রুপ 1 লিখেছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, এবং তৃতীয় পর্যায়ে কিছু মৌল লিখেছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। আমরা জানি গ্রুপের উপর থেকে নিচের দিকে কি বাড়ে? গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। যেমন লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? 2.05। সোডিয়ামে একটু বাড়বে, সেটা হলো 2.23। পটাশিয়াম হচ্ছে 2.77, রুবিয়াম হচ্ছে 2.98 এবং সিজিয়াম হচ্ছে 3.34 অ্যাংস্ট্রম, সব অ্যাংস্ট্রম এককে। আর 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে আমাদের 10⁻⁻10 মিটার, এটা আমরা জানি। তাহলে এখানে দেখা গেল লিথিয়াম একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় ততই পারমাণবিক আকার বাড়ে। এটা কেন বাড়ে সেটাও আমরা জানি, কারণ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা লিথিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, ইলেকট্রন বিন্যাস 1s² 2s1, সোডিয়াম 11 1s² 2s² 2p6 3s1, পটাশিয়াম ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p6 3s² 3p 10 2 12 12 18 4s1। তাহলে দেখা যাচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তাদের সর্বশেষ শক্তি ইলেকট্রন একই, কিন্তু তাদের নতুন করে একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হয়। আর নতুন শক্তিস্তর যুক্ত হওয়ার কারণে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়ে। আর এই পারমাণবিক ব্যাসার্ধের মান আমি লিখেছি লিথিয়ামে 2.05 অ্যাংস্ট্রম, সোডিয়াম 2.23, এভাবে বাড়তে বাড়তে সিজিয়াম হচ্ছে 3.34। তাহলে মানে একই গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতাও হ্রাস পায়, আর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাওয়ার কারণে এখানে আমাদের আয়নীকরণ শক্তির মানও কমে। এখন আয়নীকরণ শক্তির মান কেন কমে? কারণ লিথিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, সবশেষে 1টা ইলেকট্রন। এবং সোডিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শেলে হচ্ছে 1টি ইলেকট্রন। পটাশিয়ামের প্রথম শেলে 2টি, দ্বিতীয় শেলে 8টি এবং তৃতীয় শেলেও 8টি এবং চতুর্থ শেলে 1টি ইলেকট্রন। যেহেতু কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে একই গ্রুপে বহিস্থ ইলেকট্রনের দূরত্ব বাড়ে, আর বহিস্থ ইলেকট্রনের দূরত্ব বাড়ার কারণে তাদের বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও কম থাকে, যার কারণে এই এটার তুলনায় ইলেকট্রন ত্যাগ করা সহজ সোডিয়ামের ক্ষেত্রে। আবার সোডিয়ামতে পটাশিয়ামের ইলেকট্রন ত্যাগ করাটা আরও বেশি সহজ, যার কারণে কম শক্তি প্রয়োগের মাধ্যমে ইলেকট্রনগুলো সহজেই ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, যার কারণে আয়নীকরণ শক্তির মান ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ মূল কারণটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তাদের বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায়, ফলে বহিস্থ ইলেকট্রন ত্যাগ করাটা অনেক সহজ হয়, মানে কম শক্তি প্রয়োগের মাধ্যমে ইলেকট্রন ত্যাগ হয়।
যার কারণে আয়নীকরণ শক্তির মান একই গ্রুপে ধীরে ধীরে কমতে থাকে। আর আমরা যদি তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে দেখি যে আমরা জানি যে তৃতীয় যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পায়। সেই হ্রাসটা কত? সোডিয়াম হচ্ছে 2.23 অ্যাংস্ট্রম, ম্যাগনেসিয়াম 1.82, অ্যালুমিনিয়াম 1.72, সিলিকন 1.46, ফসফরাস 1.23, সালফার হচ্ছে 1.09, ক্লোরিন হচ্ছে 0.99 অ্যাংস্ট্রম এবং আর্গন হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম। তার মানে দেখা যাচ্ছে একই গ্রুপ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এটা কেন হ্রাস পায়? আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 1s² 2s², 2p6 3s1, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস 1s² 2s², 2p6 3s2, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস 1s² 2s², 2p6 3s2 আর 2p1 3p1। এরপর যদি আমরা সিলিকনের ক্ষেত্রে দেখি 1s² 2s², 2p6 3s², 3p2। তাহলে দেখা যাচ্ছে তাদের শক্তি স্তরে কোনো পরিবর্তন হয় না, শক্তি স্তর একই, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বাড়তে থাকে। যদি আমরা ডায়াগ্রামের সাথে দেখাই, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং সর্বশেষ শক্তি স্তরে তৃতীয় হলো 1টি। একইভাবে ম্যাগনেসিয়ামের প্রথম শেলে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টি ইলেকট্রন এবং সব শেলে 2টি ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাদের সর্বশেষ শেলে বহিঃস্থ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বাড়ে। আর একটি করে ইলেকট্রন যদি বাড়ে তাহলে কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়ে। আর কেন্দ্রে যখনই প্রোটনের সংখ্যা বাড়ে তখন এই প্রোটন বা নিউক্লিয়াস বহিঃস্থ ইলেকট্রনকে আকর্ষণ করে বেশি, অর্থাৎ বেশি আকর্ষণ করে। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাদের শক্তি স্তর একই থাকে, কিন্তু বহিঃস্থ ইলেকট্রনের সংখ্যা বাড়ে, ফলে কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়ে। আর কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়ার কারণে তখন কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস বহিঃস্থ ইলেকট্রনকে কী করে? অধিক হারে আকৃষ্ট করতে পারে, যার কারণে একই পর্যায়ে আকারটা ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ প্রথম আকার যদি এমন হয়, দ্বিতীয় আকারগুলো এমন আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আর পারমাণবিক ব্যাসার্ধ যখন হ্রাস পায় তখন ইলেকট্রনগুলোর প্রতি যেহেতু নিউক্লিয়াস আকর্ষণ বেশি, তাই এই বহিঃস্থ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আর অনেক বেশি শক্তির প্রয়োজন হয় বিধায় এই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যতই যাওয়া যাক না কেন আয়নীকরণ শক্তির মান বাড়ে। আর এক্ষেত্রে তড়িৎ-ঋণাত্মকতার মান বাড়ে, ইলেকট্রন আসক্তির মানও। তবে আয়নীকরণ শক্তির মান যে একই পর্যায়ে সবসময় বাড়বে এমন না, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম বিষয় দেখা যায়। আর সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের গঠনের উপর, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতার উপর ডিপেন্ড করে আয়নিক শক্তির মান পরের মূল হয়তো হ্রাসও পেতে পারে। যেমন ফসফরাস এবং ক্লোরিন, এর মধ্যে কোনটি আয়নীকরণ শক্তি বেশি সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখি। যেমন ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাস করলে আমরা কী পাই? 1s², 2s², 2p6 3s²। তার মানে 10 আর 2 12, তাহলে থাকে 3টি ইলেকট্রন। তাহলে 3pxa, 3py এবং 3pz, অর্থাৎ 3px অরবিটাল একটি, 3py-তে একটি এবং 3pz-এ একটি। একইভাবে আমরা ক্লোরিনটা বিবেচনা করি তখন কি হবে? 1s², 2s², 2p6 3s², 3px, 3py, 3pz। এখন আমাদের এখানে 10 আর 2 কয়টি ইলেকট্রন? 12টি ইলেকট্রন। তাহলে 5টি ইলেকট্রন থাকে। 5টি ইলেকট্রনের মধ্যে প্রথম একটি ইলেকট্রন একটি করে ইলেকট্রন যাবে, আরও 2টি ইলেকট্রন থাকে, সেই 2টি ইলেকট্রন একটা এখানে যোগ হবে আর একটা এখানে যোগ হবে। তার মানে এখানে হয়ে যাবে 2টি, এখানে হয়ে যাবে 2টি। এখন যদি আমরা ফসফরাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা দেখি তাহলে এটার স্থিতিশীলতা সবচেয়ে বেশি, কারণ আমরা জানি NS2 NP6 ND10 NF14 এবং NS1 NP3 ND5 এবং NF7, অর্থাৎ
এস এর পর সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে, ডিতে সর্বোচ্চ 10টি এবং এফে সর্বোচ্চ 14টি, এবং এই অবস্থায় যে ইলেকট্রন বিন্যাস থাকে এটা বেশ স্থিতিশীল। অথবা এস অরবিটালে অর্ধপূর্ণ অবস্থায় পিতে অর্ধেক ইলেকট্রন আছে 3, ডিতে 10 আছে, এখানে আছে 5, এখানে 14, এখানে 7, কি অর্ধপূর্ণ অবস্থায় আছে। এবং অর্ধপূর্ণ অবস্থাটাও একটি স্থিতিশীল অবস্থা। তার মানে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে এটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। এবং সেদিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে আমাদের ক্লোরিন অপেক্ষা ফসফরাসের স্থিতিশীলতা অনেক বেশি। তাই ফসফরাস থেকে যদি ইলেকট্রন অপসারী করতে চাই বা অপসারিত হয়ে ধনাত্মকে পরিণত হতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, আর ক্লোরিনের কম শক্তির প্রয়োজন হবে। তাই আমরা বলতে পারি ফসফরাসের আয়নীকরণ শক্তি যদি আমরা ধরি ΔH1, এটা যদি ΔH2, তাহলে ফসফরাস আয়নীকরণ শক্তির মান আমাদের ক্লোরিন থেকে অনেক কী হবে, বেশি হবে। আয়নীকরণ শক্তির মান কীভাবে পরিবর্তিত হয় আমরা আরেকটি উদাহরণ সাহায্যে যেটা দেখি। যেমন আমি এখানে লিখেছি 1 নম্বর গ্রুপের কিছু মৌল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম। এখন আর এখানে লিখছি দ্বিতীয় পর্যায়ের কিছু মৌল। হাইড্রোজেনের আয়নীকরণ শক্তির মান কত? 1312। লিথিয়াম হচ্ছে 572.3 কিলোজুল পার মোল, সোডিয়াম হচ্ছে 496 কিলোজুল পার মোল, পটাশিয়াম হচ্ছে 418 কিলোজুল পার মোল, রুবিয়াম হচ্ছে 403 কিলোজুল পার মোল এবং সিজিয়াম হচ্ছে 376 কিলোজুল পার মোল। অর্থাৎ একই গ্রুপে আমরা জানি উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই আয়নীকরণ শক্তির মান কমে। আর আবার একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়, তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে, তেমনিভাবে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তাহলে লিথিয়াম আয়নীকরণ শক্তি 572.3, আর বেরিলিয়াম হচ্ছে 900, বোরন হচ্ছে 800, কার্বন 1086 কিলোজুল পার মোল, নাইট্রোজেন 1403 কিলোজুল, অক্সিজেন 1314 কিলোজুল পার মোল, ফ্লোরিন হচ্ছে 1680 কিলোজুল পার মোল এবং নিয়ন হচ্ছে 2080 কিলোজুল পার মোল। তাহলে আমরা যেটা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে 900, 800, 1086, 1403, 1314 এখানে হ্রাস পাইছে। আমরা যেটা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তিমান বাড়ে, কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে এটি কিন্তু ব্যতিক্রম। তাহলে কেন ব্যতিক্রম? যদি আমি ইলেকট্রন বিন্যাস করে বিষয়টা বোঝাই, সেটা নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s², 2s², 2p কত? 2p 4। 2p যদি 4 হয় তাহলে 2px, 2py, 2p তা নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস হবে 1s², 2s², 2p 3, 2p 3 2px1, 2p1, 2py1 এবং 2pz1। এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 1s², 2s², 2px, 2py, 2pz। যেহেতু অক্সিজেনের সর্বশেষে 4টি ইলেকট্রন থাকে তাই প্রথমে একটি ইলেকট্রন গেল, আর বাকি থেকে একটি ইলেকট্রন, যেহেতু 2d অরবিটাল নেই তার একটি ইলেকট্রন এখানে যুক্ত হবে, তার মানে এখানে 2টি ইলেকট্রন হবে। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার বিষয়টি বিবেচনা করি তাহলে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের স্থিতিশীলতা অনেক বেশি। আর এই নাইট্রোজেন স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারিত হয়ে ধনাত্মক আয়নে পরিণত হতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। তার মানে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। যদি আমরা ধরি আর নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মান ΔH1 আর অক্সিজেনের ΔH2, তাহলে অবশ্যই ΔH1 এর মান অবশ্যই ΔH2 অপেক্ষা বেশি হবে। একইভাবে যদি আরেকটা উদাহরণ আমরা খেয়াল করি, সেটা আমরা দেখি যে বেরিলিয়াম আর বোরন, এখানে বোরনের বেশি হওয়ার কথা ছিল, বেরিলিয়াম কম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বেরিলিয়ামের বেশি। কেন? আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4, আর বোরনের কত? 5। ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় 1s², 2s², 2p কত হবে? সেখানে সুযোগই নেই। যদি বেরিলিয়ামের 4, 1s², 2s² হবে, আর বোরনের ক্ষেত্রে হবে 1s², 2s², 2p1। এখন এই বেরিলিয়াম আর বোরনের মধ্যে কে
দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কারণ যেহেতু 1s2 এখানে এখানে সর্বশেষ অরবিটাল 2s2 এটা স্থিতিশীল, কিন্তু এখানে বোরন থেকে 2p থেকে একটা ইলেকট্রন অপসারণ হওয়াটা অনেকটা সহজ। অর্থাৎ 2p1 ইলেকট্রন অপসারিত হলে তারপর তার স্থিতিশীলতা অর্জিত হয়। তার মানে 2p1 থেকে একটা ইলেকট্রন বোরন সহজেই ত্যাগ করতে পারে, যার কারণে এর আয়নীকরণ শক্তির মান কম। আর বেরিলিয়ামের ইলেকট্রন অপসারণ করতে গেলে তার স্থিতিশীলতা ভাঙতে হবে, তার মানে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, যার কারণে বোরন অপেক্ষা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। এবং এটা যদি আমরা ডেল্টা ইসন ধরি, এটা যদি ডেল্টা ইস2 ধরি, অবশ্যই ডেল্টা ইসনের মান ডেল্টা ইস2 থেকে বেশি হয়। তার মানে আমরা এটা বলতে পারি না যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান সবসময় বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। আর ব্যতিক্রম হওয়ার একটা মূল কারণই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। ইলেকট্রনের স্থিতিশীলতা যার যত বেশি, তার থেকে ইলেকট্রন অপসারণ করতে গেলে তত বেশি শক্তির প্রয়োজন হয়, যার কারণে সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। আমার এই ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।